পিজিসিবি 2020, 19, 18, 17, 18 সরি 17 না, 18-র পর 15, 14 এই কয়েকটি সালের কোশ্চেন এর আগে আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, আমি মেইনলি ট্রিপলি ডিপার্টমেন্টের উপর ভিডিও সিরিজ তৈরি করি। তবে যেহেতু সামনে পিজিসিবির এক্সাম, তো পিজিসিবির এক্সামকে সামনে রেখে আমার পিজিসিবির জন্য আলাদা একটি প্লেলিস্ট করা আছে। তো সেটারই সাপেক্ষে আজকে আমি 2011 সালের কোশ্চেনটি সলভ করার চেষ্টা করব। তো দেখুন, তার প্রথম কোশ্চেনটা আমাদের মেইনলি ডিসি সার্কিট থেকে দেয়া। এখানে আমাদের এই যে এরকম একটা সার্কিট দিয়ে, এটা 10 ওহম, 2 ওহম, 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, 5 ওহম, 40 ভোল্ট, 20 ভোল্ট, 5 অ্যাম্পিয়ার। আর এবির অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা চাইছে বা ভোল্টেজ ড্রপ, এই জিনিসটা চাইছে। তো কিভাবে আমরা করতে পারি সেটা ফার্স্ট অফ অল আমি চিন্তা করব। তো এখানে দেখুন, এই ব্রাঞ্চটা কারেন্ট আমাদের দেয়া আছে, এখানে একটা কারেন্ট সোর্স আছে। ঠিক আছে, তো কারেন্ট সোর্স থাকলে নর্মালি তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমরা বিবেচনা করি না, কারণ কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স অনেক কম হওয়ার কারণে সেটা আমরা বিবেচনা করি না। শুধুমাত্র এই কারেন্ট সোর্স থেকে যে কারেন্টটা পাই সেটাই শুধুমাত্র আমরা বিবেচনা করি। তো এ বির অ্যাক্রসে ভোল্টেজ বের করতে জাস্ট এ আর এই যে এই বিন্দুর ভোল্টেজ ড্রপ যা হবে, এ আর বি বিন্দুর ভোল্টেজ ড্রপ তাই হবে। ঠিক আছে, তো সেই থ্রুতেই আমরা এই সার্কিটটা সলভ করব। তো কিভাবে সলভ করব এখন দেখেন, এখানে এটা মেশ খাটাইতে পারি, নোট খাটাইতে পারি। তো মেশ খাটাইলে আমাদের 3টা লুপ আমরা দেখতেছি, আননোন বেশি হয়ে যায়। তো মেশের দিকে না যেয়ে আমরা নোডের দিকে যাই। ঠিক আছে, তো নোডে গেলে দেখেন এখানে একটা নোড, এখানে একটা নোড, আর বিটা মেইনলি গ্রাউন্ড নোড আমরা ধরে নিই। তো এই নোডটার আবার ভোল্টেজ দেয়াই আছে, যে 20 ভোল্ট। তাহলে এখানে আমি 20 লিখে নিচ্ছি। এই নোডটারও ভোল্টেজ এই যে 40 ভোল্ট দেয়াই আছে, তাহলে এটা আমি 40 ধরে নিচ্ছি। আমাদের একমাত্র আননোন থাকলো ভি, যে ভি পাইলেই তো আমাদের ভিএবি পেয়ে যাব, সিম্পল। তো আমরা কারেন্টটা এদিক থেকে এদিকে ধরে নিলাম এই পয়েন্টের জন্য। কারেন্টের ডিরেকশন কিন্তু নোড অ্যানালাইসিসে একদিকে ধরলেই হয়, আপনি এদিক থেকে এদিকে ধরলেও রেজাল্ট একই আসবে, কোনো অসুবিধা নাই। জাস্ট যেদিক থেকে যেদিকে ধরবেন সেই অনুযায়ী আপনাদের ভোল্টেজের দিকটা দিতে হবে। এদিক থেকে এদিকে ধরলে ফার্স্টে 20 পাইতেছে, তারপরে ভি পাইতেছে, তাই 20 মাইনাস ভি ডিভাইডেড বাই 10 দিতে হবে। ঠিক আছে, আর এদিক থেকে 5 অ্যাম্পিয়ার আসতেছে, এই 5, আর এদিকে মনে করেন I2 চলে গেল। তাহলে নর্মালি এখানে একটা জাস্ট কেসিএল অ্যাপ্লাই করলে আমাদের I1 ঢুকতেছে, আর 5 ঢুকতেছে, আর I2 বের হয়ে যাচ্ছে। তাহলে I1 এর ভ্যালু আমাদের 20 মাইনাস ভি। আচ্ছা, ভি তো অ্যাকচুয়ালি ভিএবি আসবে, তাহলে একবারে আমি ভিএবি ধরলাম। তো ভিএবি ডিভাইডেড বাই কত, 10 প্লাস 5 ইকুয়াল টু I2 আমাদের কত আসতেছে, ভিএবি মাইনাস 40 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এখন সিম্পলি এখান থেকে যদি আমরা ভিএবিটা হিসাব করি, ক্যালকুলেশন করে, আমাদের মেইনলি ভিএবির ভ্যালু আসে 50 ভোল্ট। ঠিক আছে, এটা আমি আগেই ক্যালকুলেশন করে রেখেছি, এটা রেজাল্টটা আসে 50 ভোল্ট, আপনারা চেক করে দেখতে পারেন। তো এটা ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার চলুন আমরা 2 নাম্বার কোশ্চেনটা সলভ করি। এবার দেখুন, আমাদের 2 নাম্বার কোশ্চেনটি মেইনলি থেভেনিন ডিসি সার্কিটের থেভেনিন থিওরেম টপিকটা থেকে দেয়া, বেশ ট্রিকি একটা কোশ্চেন। ঠিক আছে, তো গিভেন এরকম একটা নেটওয়ার্ক, তারপরে এদিকে ভোল্ট মিটার রিডিং, এদিকে অ্যামিটার রিডিং, এটা আরএল লোড রেজিস্ট্যান্স, যেটা ভেরিয়েবল, আর একটা ছক দিছে ভিএল আইএল। ভিএল এর মান 12 ভোল্টের জন্য, আইএল এর মান 0 অ্যাম্পিয়ার, এটা 92 ভোল্টের জন্য 1.4 অ্যাম্পিয়ার, 60 ভোল্টের জন্য 3 অ্যাম্পিয়ার, আর 0 ভোল্টের জন্য 6 অ্যাম্পিয়ার। চাইছে হইল ড্র থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ফাইন্ড ভি থেভেনিন এন্ড আর থেভেনিন। ঠিক আছে, তো কিভাবে এখন আমরা জিনিসটা সলভ করব। তো আপনারা হয়তো বেসিক থেকে একটা জিনিস জানেন, যে আমাদের ভি থেভেনিন, যেটা ভি থেভেনিন ভোল্টেজটা আমরা কিভাবে বের করি ম্যাথ করার সময়, যেগুলোতে বড় ডাটা থাকে সেগুলোতে ভি থেভেনিনটা আমরা বের করি নরমালি এই লোড প্রান্তটা ওপেন করে দিয়ে, তারপরে আমরা বের করি। তো লোড প্রান্তটা যদি আমরা ওপেন করে দেই, আমাদের এটাকে আমরা কি বলতে পারি, ভি ওপেন সার্কিট ভোল্টেজ।
ভিওসি। এবং ওপেন সার্কিট ভোল্টেজটা আমাদের কত? ওপেন সার্কিট মানে ওই সাইড দিয়ে কোনো কারেন্ট নাই, অর্থাৎ IL0। এই যে IL0, IL0 জন্য দেখেন তো VL, এখানকার ভোল্টেজটা কত আসে? 12 ভোল্ট আসে। তাহলে এটাই অ্যাকচুয়ালি আমাদের কি, ওপেন সার্কিট লোড ভোল্টেজটাই অ্যাকচুয়ালি আমাদের থেভেনিন ভোল্টেজের ভ্যালু, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হবে আমাদের 12 ভোল্ট। ভেরি সিম্পল। এবার আসেন আর থেভেনিন। তো আর থেভেনিনের জন্য আমাদের সরাসরি কোনো ইয়ে দেয় নাই, এগুলো সব ভোল্টেজ লোডের অ্যাক্রসে। আপনারা VL বাই IL আবার করে না, VL বাই IL করলে মেইনলি লোড রেজিস্ট্যান্সটা পাবেন, কিন্তু আমার লাগবে থেভেনিন রেজিস্ট্যান্স, আর থেভেনিন। তো এটার জন্য আমি যে কাজটা করব, দেখুন আমাদের VL ইকুয়াল টু 0 ভোল্ট। 0 ভোল্ট মানে এটা হচ্ছে শর্ট সার্কিট, এটা শর্ট, সিম্পলি শর্ট। ঠিক আছে, তো শর্ট যদি হয়, শর্ট সার্কিট আমরা কারেন্ট নামে একটা কিছু পাই, যেটাকে আমরা নর্টন কারেন্ট বলে থাকি। ঠিক আছে, তো আই নর্টন ইজ ইকুয়াল টু আমাদের কি, আই শর্ট সার্কিট। তো সেটা কত আমরা দেখি। আই নর্টন হইতেছে যেখানে VL ইকুয়াল টু 0, তার জন্য দেখেন নর্টন কারেন্টটা আমার আসতেছে 6 অ্যাম্পিয়ার। এখন আমাদের আর থেভেনিনটা মেইনলি হবে কি, এই ভি থেভেনিনকে নর্টন কারেন্ট দিয়ে আমাদের ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাব, আর থেভেনিন। ভেরি সিম্পল, অর্থাৎ 12/6 ইকুয়াল টু 2 ওহম। ঠিক আছে, আমাদের বাদ বাকি দুই ভ্যালু শুধুমাত্র আমাদের কনফিউজ করার জন্য দিছে। ঠিক আছে, ওটার কোনো কাজই নাই। ভি থেভেনিন আর থেভেনিন বের করলাম। ও থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটাও আঁকাইতে বলছে, তাহলে কুইকলি আমরা সার্কিটটা আঁকিয়ে ফেলি। এই যে এটা ভি থেভেনিন, ভি থেভেনিন হচ্ছে আমাদের 12 ভোল্ট। আর থেভেনিন, আর থেভেনিন হচ্ছে আমাদের 2 ওহম। আর সিম্পলি এখানে RL। এখানে যেহেতু ভোল্ট মিটার আছে, আমরা ভোল্ট মিটারটাও আঁকিয়ে দেই। আমরা জাস্ট এই নেটওয়ার্কের জায়গাটা ভি থেভেনিন আর আর থেভেনিন লিখলাম। এখানে আমাদের না আঁকাইলেও চলে, আচ্ছা না আঁকাই, সমস্যা নেই, আমাদের তো ইকুইভ্যালেন্ট সার্কিট এটারটা চাইছে। আঁকাইলেও সমস্যা নাই, না আঁকাইলেও সমস্যা নেই, অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের RL। ঠিক আছে, এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিটটা। চলুন এবার আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করি, কি আছে দেখি। তো দেখুন আমাদের 3 নাম্বার কোশ্চেনটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট থেকে দেয়া এসি সার্কিট। তো এই টপিকগুলো আপনারা কখনোই নেগলেক্ট করবেন না, এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, ওয়াট মিটার আর হচ্ছে রেজোন্যান্স, এগুলো থেকে কম বেশি কোশ্চেন আসেই দেখা যায়। তো দেখুন কোশ্চেনটা বলছে, ইন দি ফলোইং সার্কিট ফ্রিকোয়েন্সি অফ দি মোটর ইজ 50 হার্টজ। টু ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর ফ্রম 0.6 ল্যাগিং টু ইউনিটি, হোয়াট শুড বি দি ভ্যালু অফ সি। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? সি ইকুয়াল টু আমাদের যে বেসিক ফর্মুলা সেটাই আমরা বসাচ্ছি, পি ইন্টু tan θ 1 মাইনাস tan θ 2 ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা বলতে 2πf আর কি, যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া এই যে 50 হার্টজ, সেজন্য আমরা আগেই কনভার্ট করে নিলাম ইন্টু বিআরএমএস এর উপর স্কোয়ার। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলাম। এখন আমরা পিটা বের করব। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে আপনার খেয়াল রাখেন, এই সিটা কিন্তু প্রথমে নাই, সিটা ইউজ করে আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করব। ঠিক আছে, তো প্রথমটা যদি এটা না থাকে, অ্যাকচুয়ালি এটা একটা সিরিজ সার্কিট। ইন্ডাকশন মোটর, এই যে ইন্ডাকশন মোটর দিছে, আচ্ছা মোটরের কথা বলছি, ইন্ডাকশন মোটর কিছু বলে নাই, সেটা মোটর একটা। তো এটা একটা সিরিজ সার্কিট। তো এখানে কারেন্ট হচ্ছে 50 অ্যাম্পিয়ার, ভোল্টেজ সোর্সের ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট। তাহলে আমরা পাওয়ার পাচ্ছি সিম্পলি কত, ভিআই কস থিটা। তো ভিআই কস থিটা বলতে অ্যাকচুয়ালি আমাদের 120, এই পি এর জায়গাটায় দেখেন 120 ইন্টু 50 ইন্টু কস থিটা। তো কস থিটার ভ্যালু কত আমাদের দেখেন, এই যে 0.6 শুরুতে যেটা ছিল। ঠিক আছে, তো 0.6 ইন্টু 10, তো থিটা 1 বের করতে, থিটা 1 বলতে এই 0.6 এরটাই, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা এটা পরে লিখি, মাইনাস tan θ 2। তো θ 2 কত, পাওয়ার ফ্যাক্টর পরেরটা কত বলছে, ইউনিটিতে যাইতে হবে, অর্থাৎ cos ইনভার্স 1, পাওয়ার ফ্যাক্টর 1 হতে হবে। এটা হবে আমাদের উপরের অংশ, আর নিচে হচ্ছে 2π, 2 ইন্টু পাই বলতে 3.1416। এফ কত দিচ্ছে 50 হার্টজ, আর ভিআরএমএস কত
আমাদের 120 এর উপর সিম্পলি আমি দেখেন স্কোয়ার করে দিলাম। তাহলে এখন যদি এটা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি আমাদের রেজাল্টটা আসে 1.06 মিলিফ্যারাড। ঠিক আছে, আপনারা ক্যালকুলেশন করে রেজাল্টটা একটু চেক করে নেবেন এই ইকুয়েশন অনুযায়ী। তো চলুন এবার আমরা 4 নাম্বার কোশ্চেনটা সলভ করি। তো দেখুন আমাদের 4 নাম্বার কোশ্চেনটি, ইন এ ব্যালেন্সড 3-wire Y connected system a 3-phase load has phase voltage of 240 volt, a line current of 5 ampere at lagging power factor of 0.966. Draw the phasor diagram. ঠিক আছে, তো এরকম একটা কোশ্চেন দিছে আমাদের। দেখেন ভোল্টেজ আর কারেন্টের ভিতরে পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিছে। এখন ফেজর ডায়াগ্রামটা আমাদের আঁকাইতে হবে। তো আমরা দেখি ধাপে ধাপে আঁকানোর চেষ্টা করতেছি, অনেকগুলো স্টেপ এখানে। তো প্রথমত আমাদের দেখেন আমাদের ভি ফেজ থেকে আমরা হিসাব করতেছি। এখন এখানে আবার 3টা ফেজ আছে। ঠিক আছে, তাহলে আমরা আগে ভোল্টেজের ফেজটাই আগে দেখাই। তো ভোল্টেজের ফেজটার জন্য দেখুন এখানে আমাদের ভি ফেজ, এটাকে রেফারেন্স করলাম ভিএ, এটা ফেজ ভোল্টেজ। ফেজ বলতে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। তো ভিএ ফেজ যদি এদিকে হয়, যেটার ভ্যালু আমাদের কত দিছে 240। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখি 200 ভিএ ফেজ 240 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ঠিক আছে, যেটাকে আমরা বলবো ভিএ ফেজ। ব্র্যাকেটে আমি এভাবে লিখি যে ভিএ ফেজ, ফেজ ভোল্টেজ। ঠিক আছে, তারপরে আমাদের কি নেক্সট হচ্ছে আমাদের বি ফেজ। তাহলে বি ফেজ অবশ্যই এটা থেকে আমরা পজিটিভ সিকোয়েন্সে ধরতে পারি, নেগেটিভ সিকোয়েন্সে চাইলে ধরতে পারি। যেহেতু কোশ্চেনে উল্লেখ করে নাই, তো আমরা সেক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্সটাই ধরে নিচ্ছি। অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স বলতে বি ফেজটা 120 ডিগ্রি লেগে। ঠিক আছে, তাহলে এই দেখেন সেম ভ্যালু আমরা ব্যালেন্সড ইয়েই চিন্তা করতেছি, 240 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, আর এটাকে আমরা ধরলাম বি ফেজ। ঠিক আছে, এবার আসেন বি সি ফেজ। তাহলে কত হবে 240 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, যেটাকে আমরা মনে করলাম ভি সি ফেজ। আমাদের কিন্তু ভোল্টেজ হয়ে গেল। এখন আমরা কারেন্টটা একটু দেখি। কারেন্টে আমাদের বলছে দেখেন লাইন কারেন্ট, আর এটা ওয়াই কানেক্টেড, দ্যাট মিনস লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম হবে। ঠিক আছে, তো আমরা ফেজ কারেন্টটা আমরা 5 অ্যাম্পিয়ারই পাবো এবং পাওয়ার ফ্যাক্টরটা আমাদের দিচ্ছে 0.966, যেটা ক্যালকুলেটারের মাধ্যমে আমরা যদি হিসাব করি 5, আচ্ছা cos ইনভার্স 0.966 কত ডিগ্রি হয় সেটা আমরা দেখি, 14.9835 ডিগ্রি। ঠিক আছে, আর ল্যাগিং মানে ভোল্টেজের থেকে ল্যাগ করবে। ঠিক আছে, তো এটাকে আমরা একটু এই কালার দিয়ে আমরা দিচ্ছি। এই কোণটা হচ্ছে আমাদের 14 ল্যাগ করার কারণে নিচের দিকে নিলাম। ঠিক আছে, মাইনাস দিকে 14.9898 ডিগ্রি। ঠিক আছে, আর কারেন্টের ভ্যালুটা হচ্ছে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের ভ্যালু কিন্তু সমান এখানে। দ্যাট মিনস আমরা এখানে ধরে নিলাম 5 অ্যাঙ্গেল, তাহলে কত আসলো আমাদের মাইনাস 14.98 ডিগ্রি। এটাই আমাদের আই এ ফেজ, এটাই আমাদের আই এ এল। ঠিক আছে, অর্থাৎ লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। ঠিক আছে, সেই জন্য আমরা এইভাবে প্রকাশ করব। একইভাবে আমাদের সেকেন্ড ফেজটা আমাদের এদিকে, এটুকু আবারও 14.98 ডিগ্রি হবে। আর এখানে আমি লিখলাম এটা কত আমাদের 5, ম্যাগনিটিউড সেম, জাস্ট এখানে হবে তাহলে কত, এই 14.98 ডিগ্রি ছিল, তাহলে মাইনাস 14.98 ডিগ্রি ছিল, তার সাথে 120 ডিগ্রি মাইনাস করে দিলে কত হয়, মাইনাস 134.98 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মাইনাস 134.98 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের ভিবি ফেজ
ইজ ইকুয়াল টু ভিবি এল, লাইন এবং ফেজ ভ্যালু সমান যেহেতু। একইভাবে আরেকটা সি ফেজ আমরা এখানে দিয়ে দেই, এই একই 14.98 ডিগ্রি, মানে 15 ডিগ্রি ধরতে পারি অলমোস্ট। আর এটা হচ্ছে আমাদের 5 অ্যাঙ্গেল কত আসতেছে তাহলে, আমাদের এই -14.98 ডিগ্রির সাথে 120 ডিগ্রি যোগ দিতে হবে, 105.02 ডিগ্রি, যেটা অ্যাকচুয়ালি আমাদের ভিসি ফেজ ইজ ইকুয়াল টু ভিসিএল। সরি, আমাদের তো এখানে ভুল হয়েছে, এটা আই আই আমরা তো কারেন্ট নিচ্ছি, এটা আইবিএল, আইসি ফেজ, আইসিএল। আপনারা আরো বড় করে আঁকাবেন, দেখেন আমি যথেষ্ট বড় করে আঁকানোর চেষ্টা করছি, তাও জায়গা আমাদের সংকুচিত মনে হচ্ছে। আরো একটা আঁকাইতে হবে, আমাদের ভি ফেজ দিছি, ভি লাইনটা বাকি আছে। তো ফেজের সাথে লাইন আপনারা সবাই জানেন যে √3 দ্বারা গুণ হবে, ওয়াই কানেক্টেড যেহেতু √3 দ্বারা গুণ হবে এবং কি হবে, 30 ডিগ্রি লিড করবে। ঠিক আছে, ফেজ ভ্যালুর সাথে 30 ডিগ্রি লিড করবে, অর্থাৎ 240 কে জাস্ট √3 দিয়ে গুণ। আচ্ছা 240 √3 আকারেই রাখি আমরা। তো তার জন্য দেখেন আমরা এই যে লিড করাইলাম, এটা হচ্ছে আমাদের 240 √3 অ্যাঙ্গেল, এটা 0 ডিগ্রি ছিল, তাহলে এটা হবে 30 ডিগ্রি, যেটা অ্যাকচুয়ালি হবে আমাদের ভিএ লাইন, লাইন ভ্যালু। ঠিক আছে, একইভাবে ভিবি লাইন ভ্যালু আমাদের এই যে এটা থেকে আবার 30 ডিগ্রি ল্যাগ, দ্যাট মিনস আমাদের 240 √3 -120 ডিগ্রি যোগ 30 -90 ডিগ্রি, একদম এই লম্ব বরাবর এটার। আর আরেকটা হচ্ছে এই দিক থেকে এই, এটা হচ্ছে 240 √3 লিখতো কই গেল, আমাদের এটা ছিল 120 ডিগ্রি, তাহলে 120 যোগ 30 150 ডিগ্রি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের ভিবি লাইন ভ্যালু, আর এটা আমাদের ভিসি লাইন ভ্যালু। এই আমাদের এই কোশ্চেনটার ফেজর ডায়াগ্রাম। ঠিক আছে, তো চলুন এবার আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করি, কি আছে দেখি। দেখুন আমাদের 5 নাম্বার কোশ্চেনটি ইলেকট্রনিক্স থেকে দেয়া, ডায়োড এবং জেনার ডায়োড মিক্স, যে কথাটি আমি সবসময় বলে থাকি যে পিজিসিবি সাধারণত যে কাজটা করে যে এরকম মিক্সিং সার্কিটের ম্যাথ অনেক দেয়, অর্থাৎ এক টপিকের সাথে আরেক টপিক মিক্স করে একটা সার্কিটের মতো বানায়, এরকম টাইপ। তো দেখুন, ড্র দি ওয়েভ শেপ অফ ভি আউট when V in is sine wave. Forward voltage drop in both D1 and D2 is 0.7 volt. Forward এর জন্য। Reverse breakdown voltage is 15 volt. Zener diode is ideal. তো এখানে দেখুন একটা কথা বলছে যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, অর্থাৎ এই D1 এবং D2 রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, যেটা রিভার্স বায়াসে থাকার সময় ব্রেকডাউন ভোল্টেজটা বলছে 15 ভোল্ট, অর্থাৎ -15 অ্যাকচুয়ালি। কিন্তু সেটা কি আদৌ পাওয়া সম্ভব কিনা সেটা একটু আমরা বুঝি। যে ইনপুটে আমাদের 20 ভোল্ট পিক টু পিক আছে, তার মানে পজিটিভ দিকে সর্বোচ্চ হবে 10, নেগেটিভ দিকে সর্বোচ্চ হবে -10। ঠিক আছে, তাহলে আমাদের তো -15 পাওয়ার তো আসলে সম্ভবই না। সো আমাদের এই জিনিসটা বিবেচনার বাইরেই রাখবো আমরা, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটা যে 15 ভোল্ট সেটা আমরা বিবেচনার বাইরে রাখবো। এখন বাদ বাকিটা আমরা চিন্তা করব। তো প্রথমত আমরা দেখি পজিটিভ হাফ সাইকেল, এই 20 ভোল্ট পিক টু পিকের জন্য পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হয় সেটা আমরা প্রথমত দেখি। তো আচ্ছা, আমরা ইনপুট আউটপুট কার্ভটা আগে উপরে আমি আঁকিয়ে রাখি। ইনপুটটা আমার লাইক এরকম সাইন ওয়েভ, যেহেতু বলছে এটা 10 ভোল্ট, এটা -10 ভোল্ট, এদিকে টি, এদিকে হচ্ছে আমাদের ভি ইন, ভি ইনটা ভোল্টে, টিটা সেকেন্ডে। ঠিক আছে, আর আমাদের আউটপুটটা আমাদের এখানে আমি রাখতেছি, আউটপুটটা আমি দেখবো আমাদের কার্ভ
কিরকম আচরণ করে, সার্কিট কিরকম আচরণ করে সেটা অনুযায়ী আমরা আউটপুট তৈরি করব। তো আচ্ছা, পরে দিচ্ছি একবারে। এখন দেখুন, আমরা একটু সার্কিটটা রিড্র করে নিই আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য। তো কুইকলি আমি একটু সার্কিটটা রিড্র করতেছি, যে পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখুন ব্যাপারটা বুঝি, যে পজিটিভ হাফ সাইকেলের জন্য উপরের সাইডটা প্লাস আর নিচের সাইডটা নরমালি আমরা মাইনাস ধরে যে ক্যালকুলেশনটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন পজিটিভ হাফ সাইকেলের সর্বোচ্চ 0 থেকে 10 ভোল্টে উঠবে, ঠিক আছে। এখন এখানে একটা 0.7 ভোল্ট প্রথমত থাকবে, ঠিক আছে। একদম প্রথমে আমার 0.7 ভোল্ট থাকবে ফরওয়ার্ড ভোল্টেজ হিসেবে, অর্থাৎ যেটা আমার এই ভোল্টেজটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সেটা অ্যাকচুয়ালি আমাদের, দেখুন আমাদের এরকম একটা কিছু হবে তাইলে, ঠিক আছে। এটা আমরা ডায়োডের একদম বেসিক থেকে আমরা জানি যে এই এরকম 0.7 ভোল্ট প্রথমত থাকবে। আর দ্বিতীয় ডায়োডটা জেনার ডায়োড, যেটা জেনার ডায়োডটা বলছে আইডিয়াল। আইডিয়াল মানে এটাতে একেবারে শুরু থেকে আমরা চিন্তা করবো যে আইডিয়াল মানে এখানে এই যে 0.7 এর মতো কোনো ড্রপ অ্যাকচুয়ালি নাই ফরওয়ার্ডের জন্য। এখন দেখুন জেনার ডায়োডটা কিভাবে আছে, আমার ফরওয়ার্ডে আছে প্লাসের সাথে, এই দেখেন প্লাসের সাথে আমার এই যে প্লাস কানেক্টেড, দ্যাট মিন্স জেনার ডায়োডটা আছে আমার ফরওয়ার্ডে। তো ফরওয়ার্ডে থাকলে জেনার ডায়োড আমাদের কি নর্মাল ডায়োডের মতো আচরণ করবে, অর্থাৎ শর্ট সার্কিট হয়ে যাবে এই জায়গাটা। এই জন্য আমি দেখেন শর্ট করে দিলাম, ঠিক আছে। এবার আসুন এই ডায়োডটা, এই ডায়োডটার প্লাসের সাথে মাইনাস কানেক্টেড এবং এটা আছে রিভার্সে, তার মানে ঠিক আছে। তো রিভার্সে থাকা মানে এই জায়গাটা সিম্পলি ওপেন সার্কিট। নর্মাল ডায়োড যেটা, ওটা কিন্তু আমাদের ওপেন সার্কিট, ঠিক আছে। আর জেনার ডায়োডটা আমার কি আচরণ করবে, জেনার ডায়োডটা তো নর্মালি এখানে প্লাসের সাথে দেখেন মাইনাস কানেক্টেড মানে রিভার্সে আছে, তার মানে ভোল্টেজ রেগুলেট হয়ে যাবে এখানে, অর্থাৎ এখান থেকে আমরা ফিক্স 5 ভোল্ট পাওয়া উচিত, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা ওপেন থাকার কারণে আমাদের পুরো জিনিসটা অ্যাকচুয়ালি ওপেন হিসেবেই থাকবে, ঠিক আছে। এটা হলো পজিটিভ হাফ সাইকেলের বৈশিষ্ট্য এখানে। তো আমরা যদি এখন আঁকিয়ে ফেলি, এটা লাইক এরকম হয়, তো এটা আমাদের প্লাস মাইনাস বি আউট। এখন আমরা এখান থেকে একটু ডিসিশন নেব, যে দেখুন আমাদের প্লাসের সাথে এদিক থেকে চিন্তা করলে এই ভোল্টেজ সোর্সটার জন্য প্লাসের সাথে এই প্লাস কানেক্টেড, মাইনাসের সাথে মাইনাস কানেক্টেড, কিন্তু এই ভোল্টেজ সোর্সের জন্য এই যে মাইনাসের সাথে প্লাস কানেক্টেড, এই 0.7 এর জন্য মাইনাসের সাথে প্লাস কানেক্টেড, অর্থাৎ শুরুতে কিন্তু আমরা কোনো কারেন্ট পাবো না, কারণ যতক্ষণ না এই ভি ইনপুটের ভ্যালুটা 0.7 ভোল্টের কাছে আসে, 0.7 ভোল্ট পাস করার পরে আমরা এই জায়গাটা শর্ট করে দিতে পারবো। তার আগ পর্যন্ত আমাদের কি আমরা কিন্তু কোনো আমরা পাবো না এক কথায়, ঠিক আছে। তো তাহলে আমরা 0.7 এর আগ পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, এই জায়গাটুকু ওপেন থাকতেছে, এই জায়গাটুকু 0.7 এর আগ পর্যন্ত যেহেতু 0.7 এর ভোল্টেজ বেশি, তার মানে এই জায়গাটুকু সিম্পলি ওপেন থাকতেছে। আর ওপেন থাকা মানে আমাদের কি, এই জায়গায় কোনো ভোল্টেজ নাই, এই জায়গাকার ভোল্টেজ আর ইনপুটের ভোল্টেজ অ্যাকচুয়ালি কি হবে, সমান হবে। ভোল্টেজ আউটপুটটা ইনপুটকে ফলো করবে। এই জায়গায় যদি কোনো ভোল্টেজ না থাকে 0.7 এর আগে, কিন্তু ভি ইনপুট যদি 0.7 এ কম হয়, দ্যাট মিনস এই জায়গাটুকু ওপেন হবে। আর ওপেন হওয়া মানে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গার ভোল্টেজটা অ্যাকচুয়ালি ইনপুটকে ফলো করবে, কারণ কোনো কারেন্ট নাই মানে এই রোধের এই প্রান্তের ভোল্টেজ যা হবে ওই প্রান্তের ভোল্টেজ তাই হবে, কারেন্ট চলাচলের পথ নাই যেহেতু। কারেন্ট ইকুয়াল টু 0 মানে রোধের এই প্রান্তের ভোল্টেজ যা হবে ওই প্রান্তের ভোল্টেজ তাই হবে। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি ইনপুট, তাহলে ওই প্রান্তের ভোল্টেজও হবে ভি ইনপুটই। দ্যাট মিনস 0.7 এর আগ পর্যন্ত এটা ইনপুটকে ফলো করবে। এই দেখুন ইনপুটকে আমি ফলো করে নিলাম, ঠিক আছে, ফাইন। এবার যখন 0.7 পাস করে যাবে, যখন আমার 0.7 কে পাস করে যাবে, তখন যেহেতু এটা বিপরীত ভাবে সংযুক্ত, ভি ইনপুট আর 0.7 এই ডায়োডের সাথে বিপরীত ভাবে সংযুক্ত,
তো 0.7 কে যদি পাস করে যায় তাহলে বি ইনপুটের শক্তি বেশি 0.7 এর তুলনায়। তখন সিম্পলি আমাদের এটার পাওয়ার বেশি হবে। তো এটার পাওয়ার বেশি মানে এটার প্রায়োরিটি কম। তো এটার পাওয়ার বেশি মানে প্লাসের সাথে দেখুন প্লাস কানেক্টেড, মানে এই জায়গাটুকু শর্ট হয়ে যাবে সিম্পলি। তাহলে এই জায়গাটুকু আমি ভি ইনপুট যখন 0.7 এর থেকে বেশি তখন এই জায়গাটুকু আমি শর্ট করে দিতে পারি। তো শর্ট করে দিলে আমাদের ভি আউটপুটটা অ্যাকচুয়ালি কত আসতেছে দেখতেই পাচ্ছেন আপনারা, +0.7। অর্থাৎ এখান থেকে 0.7 এর পর থেকে আমাদের ভোল্টেজটা অলওয়েজ 0.7ই থাকবে। তারপরে এই জায়গাটা আবার এখানে এসে আগের মতো হয়ে যাবে। এই হলো আমার পজিটিভ হাফ সাইকেল। ঠিক আছে, এবার দেখি আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি ঘটনা ঘটে। তো নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি এইটুকু আবার মুছতেছি, আমরা দেখি কি অবস্থা হয়। নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা মাইনাস, এটা প্লাস। তাহলে দেখুন আমাদের এই ডায়োডটা মাইনাসের সাথে মাইনাস কানেক্টেড। তো তার আগে আমাদের যেহেতু এটার ভোল্টেজ ড্রপ 0.7 করে দিছে, তাহলে আমাদের এই দেখুন এরকম একটা কিছু হবে। ঠিক আছে, আর মাইনাসের সাথে যেহেতু জেনার ডায়োডে মাইনাস কানেক্টেড এই সাইডেরটা, তার মানে এটা ফরওয়ার্ডে থাকবে। আর জেনার ডায়োড আইডিয়াল মানে এই জায়গাটুকু শর্ট হয়ে যাবে, যেহেতু ফরওয়ার্ডে থাকলে জেনার ডায়োড নর্মাল ডায়োডের মতো আচরণ করে। ঠিক আছে, তো এবার আসুন বামেরটাতে আমার কি ঘটনা ঘটতেছে। মাইনাসের সাথে প্লাস কানেক্টেড মানে এই জায়গাটুকু ওপেন, তাহলে আর জেনার ডায়োড থাকা যে কথা না থাকা একই কথা, অর্থাৎ এই জায়গাটুকু এরকম ওপেনই থাকবে এই বামেরটার জন্য। ঠিক আছে, তো এখন দেখুন আমাদের বি আউট। এখন আসুন মাইনাসের সাথে এটার মাইনাস কানেক্টেড, সেই হিসেবে ফরওয়ার্ড। আর এই ভোল্টেজ সোর্সটা এটা হচ্ছে 0.7 ভোল্ট, এটার আবার মাইনাসের সাথে প্লাস কানেক্টেড, দ্যাট মিনস বিপরীত ভাবে সংযুক্ত। বিপরীত ভাবে সংযুক্ত থাকলে ইনপুটের মান যখন 0.7 এর থেকে কম, এখানে তো এই যে 0 থেকে আবার কমতে কমতে -10 এভাবে যাবে। তো যখন 0.7 এর থেকে কম তখন অ্যাকচুয়ালি এই সাইডেরটা শক্তি কম, এটা শক্তি বেশি, দ্যাট মিনস এটা প্রায়োরিটি পাবে। তো সে প্রায়োরিটি যদি পায় তাহলে এটা রিভার্স বায়াসে আছে। তো রিভার্স বায়াসে থাকা মানে 0.7 এর কম যতক্ষণ ততক্ষণ এই জায়গাটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো ওপেন সার্কিট মানে ইনপুটের ভোল্টেজ যা হবে আউটপুটের ভোল্টেজ তাই হবে। ঠিক আছে, তো ইনপুটের ভোল্টেজ হচ্ছে আমাদের এইদিকে এরকম 0.7 এর আগ পর্যন্ত অবশ্যই ইনপুটের ভোল্টেজ হুবহু একই রকম হবে। ঠিক আছে, এবার আসেন 0.7 এর পর কি ঘটনা ঘটবে। সিম্পলি এই জায়গাটুকু ক্লোজ হয়ে যাবে, কারণ এর আগে ইয়েতেই বুঝাই দিলাম ওই সেম জিনিসটাই, যে এখন 0.7 এর থেকে এটা শক্তি বেশি, এই ডায়োডের শক্তি বেশি মানে এটা যেহেতু ফরওয়ার্ডে আছে সিম্পলি জায়গাটুকু শর্ট। এখন ভি আউটপুটের মান সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন -0.7 ভোল্ট। দ্যাট মিনস একদম আমাদের এই পর্যন্ত -0.7 ভোল্ট। আবার এখানে এসে যেহেতু 0.7 এর কম এখানে ভ্যালু এরকম হয়ে যাবে। এখানে আমরা ভ্যালু গুলো একটু দিয়ে দেই, এটা +0.7, এই যে এই ভ্যালুটা। আর এখানে যদিও জায়গা অনেক কম হয়ে গেছে, আমরা আর একটু বড় করে আঁকানো লাগতো। আর এটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানেই লিখি -0.7 ভোল্ট। এটা ছিল আমাদের বি আউটপুট ভোল্টেজ, আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ টি সেকেন্ড। এবং 5 নাম্বার কোশ্চেনের টোটাল সলিউশন। এবার চলুন আমরা 6 নাম্বার কোশ্চেনটা সলভ করি, কি বলছে দেখি। তো দেখুন আমাদের 6 নাম্বার কোশ্চেনটি আবার ইলেকট্রনিক্স অপ অ্যাম্প থেকে দেওয়া। অপারেশনাল অ্যাম্পলিফায়ার 10 ভোল্ট পিক টু পিক 1 কিলো হার্জ সাইনুসয়েডাল ভোল্টেজ is applied to op amp input inverting টার্মিনালে দিতে বলছে ইনপুট, and non inverting input is grounded, draw output waveform। ঠিক আছে, তো এটা বুঝতে হলে আগে আমরা সার্কিটটা একটু আঁকিয়ে ফেলি। সার্কিটটা আমাদের কি মাইনাস প্লাস, নন ইনভার্টিংটা গ্রাউন্ড করতে বলছে, করে দিলাম।
তাহলে এই আর এফ আর ওয়ান আর এদিক দিয়ে মেইনলি ইনপুট দিতে বলছে। ঠিক আছে, তো বি ইনপুটটা আমাদের 10 ভোল্ট পিক টু পিক, ঠিক আছে ফাইন। আর আমাদের কতটুকু বিবর্ধন লাগবে সেগুলো আমাদের কিচ্ছু বলে নাই, রেজিস্ট্যান্সের ভ্যালুও বলে নাই। ঠিক আছে, তো আমরা মনে করলাম এটা আর, তাহলে আমরা মনে করি এ পরিমাণ আমাদের বিবর্ধন লাগবে। তাহলে এখানে অবশ্যই আমরা ইউজ করব এ ইন্টু আর। ঠিক আছে, এই ভ্যালুর রেজিস্ট্যান্স আমরা ইউজ করব। এ বলতে 10, 5, যত গুণ ইনপুটের যত গুণ বিবর্ধিত আমরা সিগন্যাল চাই ততটুকু আমরা আর দিয়ে দিব। আর এটা আউটপুট। তাহলে এখন আমরা যদি ইনপুট ওয়েভ ফর্মটা আঁকাই, আচ্ছা আউটপুটের ফর্মুলাটা তো আমরা এটা সবাই জানি যে বি আউট ইকুয়াল টু মাইনাস এ, এই যে আর এফ বাই আর ওয়ান, অর্থাৎ এ আর বাই আর ইন্টু ভিআই, দ্যাট মিনস ভি আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস এ ইন্টু ভিআই। ঠিক আছে, অর্থাৎ এ গুণ ইনপুটের এ গুণ বড় সিগন্যাল আউটপুটে পাবো। তাহলে এখন আমরা আউটপুট ওয়েভ ফর্মটা, ইনপুট ওয়েভ ফর্মটা প্রথমত আঁকাই। ইনপুট ওয়েভ ফর্ম আমাদের বলেই দিছে 10 ভোল্ট পিক টু পিক, মানে পজিটিভ দিকে 5 ভোল্ট আর নেগেটিভ দিকে 5 ভোল্ট, মাইনাস 5 ভোল্ট। এখন এখানে কিন্তু আমরা একটা মিস্টেক হয়তো করে ফেলতে পারি যে আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া, তো আমাদের টাইম পিরিয়ড কিন্তু জানা, এটা অনেক সময় আমরা মিস করে ফেলি, ডাটা বসাই না। তো ডাটা না বসালে কিন্তু নাম্বার কাটতে পারে। ঠিক আছে, তো 1 কিলো হার্টজ যদি আমাদের ফ্রিকোয়েন্সি হয় তাহলে টাইম পিরিয়ড টি কত আসতেছে আমাদের? 1 কিলো হার্টজ 1 ডিভাইডেড বাই 1, টি ইকুয়াল টু 1 বাই এফ। তো সেটা অনুযায়ী আমাদের টোটাল টাইম পিরিয়ড আসতেছে 1 মিলি সেকেন্ড। টাইম পিরিয়ড আসতেছে দেখেন 1 মিলি সেকেন্ড, তাহলে এটা আসে 0.5 মিলি সেকেন্ড। তাহলে এখানে আমি উল্লেখ করে দিই এটা টি হচ্ছে মিলি সেকেন্ডে। ঠিক আছে, আর এদিকে তো বি ইনপুট 5 ভোল্ট। তাহলে আউটপুটটা আমরা একটু বড় করেই আঁকাবো, চেষ্টা করবো একটু বড় করে আঁকানোর। ইনপুটটা একটু বেশি বড় হয়ে গেছে, এত বড় লাগতো না। তাহলে দেখুন আমরা এখান থেকে লাইন টানতেছি, তাহলে দেখুন আমাদের ভি আউটপুট ইকুয়াল টু মাইনাস এ ভিআই। এর ভ্যালু আমরা জানি না, হবে একের থেকে বড় কোনো ভ্যালু হবে, এইটুকু বুঝতেছি। এ গ্রেটার দেন 1 উল্লেখ করে দেওয়াটা ভালো, কারণ তা না হলে তো বিবর্ধনই পাবো না আমরা। ঠিক আছে, তো একের থেকে বড় কোনো ভ্যালু, দ্যাট মিনস ইনপুটের থেকে বড়, কত গুণ বড় সেই মানটা। তো এখন দেখুন এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। তার মানে আমরা প্লাস অংশের জন্য আউটপুট পাবো মাইনাস দিকে এবং মাইনাস অংশের জন্য আউটপুট পাবো প্লাস দিকে। তো প্লাসের জন্য অবশ্যই একটু বড় আউটপুটই নিলাম আমরা, দেখুন এতটুকু একটু বড় দেখে আউটপুট নিলাম। একইভাবে ইয়ার জন্য আমরা বড় দেখে একটা আউটপুট নিলাম। এটা হয়তো আপনাদের ক্যামেরা আসতেছে না, আচ্ছা দেখি ক্যামেরা কতটুকু কভার করে। এই, ঠিক আছে, অর্থাৎ এই ভ্যালুটা তখন হয়ে যাবে সিম্পলি, এখানে সর্বোচ্চ আছে 5, তাহলে এটা হবে মাইনাস 5। ঠিক আছে, আর এটা হবে আমাদের প্লাস 5। এই ভ্যালুটা আমাদের হবে প্লাস 5। এটা তো 0.5 যা আছে তাই, এটা 1 যা আছে তাই। এদিকে আমাদের টি মিলি সেকেন্ড আর এদিকে আমাদের ভি আউট। ঠিক আছে, এটা ছিল আমাদের 6 নাম্বার কোশ্চেনের সলিউশনটা। তো চলুন এবার আমরা 7 নাম্বার কোশ্চেনটা দেখি কি আছে। তো দেখুন আমাদের পরের কোশ্চেনটি, অর্থাৎ 7 নাম্বার কোশ্চেনটি সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর এই টপিকটা থেকে মেইনলি দেয়া। ঠিক আছে, এসি মেশিন, এবং এটি আসলে চ্যাপম্যানের বইয়ের একটি এক্সাম্পলের ম্যাথ, হুবহু সেম এই ম্যাথটি তুলে দিচ্ছে। তো চলুন দেখি কোশ্চেনটা কি বলছে। এ 200 কেভিএ 480 ভোল্ট 50 hertz Y connected synchronous generator with a rated field current of 5 ampere was tested and the following data were taken. VT open circuit at the rated IF was measured to be 540 volt. IL short circuit at the rated IF was found to be 300 ampere. When a DC voltage of 10 volt was applied to
two of the terminals a current of 25 ampere was measured. Find the values of the armature resistance and approximate synchronous reactance in ohm that would be used in the generator model at the rated conditions. ঠিক আছে, এটা হলো টোটাল কোশ্চেন। তো চলুন আমরা ধাপে ধাপে দেখি আসলে অ্যাকচুয়ালি কোশ্চেনটার মধ্যে কিভাবে আমরা কি করতে পারছি। তো প্রথমত আমরা দেখেন এই যে ভিটি ওপেন সার্কিট এট দি রেটেড আইএফ। ওপেন সার্কিট ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমাদের কি, ওপেন সার্কিট টেস্ট যে করা হয় অল্টারনেটরে, যে ওপেন সার্কিট টেস্ট থেকে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি ইজি সমান, অর্থাৎ জেনারেটেড পার ফেজ ইকুইভ্যালেন্টে ই ফেজের সমান অ্যাকচুয়ালি হয় এই ভিটি। ঠিক আছে, তো ভিটি আমরা কত পাইলাম, ভিটি at the rated IF was measured to be 540, এটা অ্যাকচুয়ালি ই। ঠিক আছে, ই এল পাওয়া যাবে, এটা যেহেতু কিছু বলে নাই থ্রি ফেজের জন্য এটা আমরা ধরে নিব ই এল এর ভ্যালু 540 ভোল্ট। ঠিক আছে, তাহলে ই ফেজের ভ্যালুটা আমরা বের করে রাখি 540 ডিভাইডেড বাই √3। ঠিক আছে, জেনারেটরে যে ইএমএফটা জেনারেট হবে পার ফেজে সেটা আমরা বের করব। তো এবার আমরা দেখুন যে লাস্ট কন্ডিশনটা আগে দেখবো। when a DC voltage of 10 volt was applied to two of the terminals a current of 25 ampere was used measured। ঠিক আছে, অর্থাৎ কয়েল আছে তিনটা থ্রি ফেজের জন্য, ওয়াই কানেক্টেড যেহেতু ওয়াই এর মতো দিচ্ছি আমরা। কিন্তু আমাদের বলছে তিন কয়েলের ভিতর দুই কয়েলে কানেকশন দিতে। ঠিক আছে, তাহলে দুই কয়েলে আমি দেখেন কানেকশন দিয়ে দিলাম। কত ভোল্ট দিতে বলছে আমার, এখানে কত ভোল্ট দিতে বলছে, কই গেল, 10 ভোল্ট। আমাদের একটা জিনিস একটু মিসিং হয়ে গেছে, সেটা হলো যে এখানে রেজিস্ট্যান্সও আছে। ঠিক আছে, শুধুমাত্র ইন্ডাকটিভ পার্টটা আমরা দিচ্ছি। দুটো দেখতে একই রকম লাগতেছে, প্যাচওয়ালা দিই। ঠিক আছে, উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা ইন্ডাকটেন্স। এখানেও রেজিস্ট্যান্স, এটা ইন্ডাকটেন্স। এইরকম হবে কানেকশনটা। ঠিক আছে, যেহেতু দুইটাতে এই যে টু অফ দি টার্মিনালস, এই যে দুইটাতে কানেকশন দিলাম, তাহলে এটা লাইক ওপেন সার্কিট থ্রি ফেজের। আবার দেখুন এটা ডিসি ভোল্টেজ দেওয়া হয়েছে, তাহলে ইন্ডাক্টর গুলো এবার কি হয়ে যাবে, বেসিক থেকে আপনারা সবাই জানেন যে ইন্ডাক্টর গুলো আবার শর্ট হয়ে যাবে। তাহলে ইন্ডাক্টর যদি শর্ট হয়ে যায়, এখন শুধুমাত্র আর্মেচার রেজিস্ট্যান্সটা আছে, কোনো আর্মেচার রিঅ্যাক্টেন্স নাই। ঠিক আছে, অর্থাৎ আর এ, আর এক্ষেত্রে আমাদের কারেন্টটা আমরা কত পাবো বলছে 25 অ্যাম্পিয়ার, তাহলে এদিক দিয়ে 25 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা দেখেন আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ এখানে দুইটা আর এ, 2 আর এ, 2 আর এ is equal to 10 ভোল্ট V ডিভাইডেড বাই I বাই 25। অর্থাৎ এটা থেকে আমরা যদি একটু হিসাব করি, ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করলে 10/50, 10/50, 0.2 মনে হয়, হ্যাঁ 0.2। তাহলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 0.2 ওহম। আমরা আর এ পেয়েছি। এখন শুধুমাত্র আমাদের পাওয়া বাকি সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স। আমাদের দেখেন আর্মেচার রেজিস্ট্যান্স চাইছে, আর্মেচার রেজিস্ট্যান্স পাইছি, এখন আর্মেচার রিঅ্যাক্টেন্সটা আমাদের লাগবে, অর্থাৎ এক্স এস যেটা। ঠিক আছে, তো তার জন্য দেখেন আমাদের শর্ট সার্কিট একটা টেস্ট দিয়ে দিছে, আইএল শর্ট সার্কিট এট দি রেটেড আইএফ ওয়াজ ফাউন্ড টু বি 300 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ রেটেড, এটা রেটেড কন্ডিশন বলছে, রেটেড ফিল্ড কারেন্ট, রেটেড ফিল্ড কারেন্ট হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ার, তার জন্য আমাদের দিয়ে দিছে। তো আমরা একটু পার ফেজ ইকুইভ্যালেন্টটা সেজন্য আমরা আঁকিয়ে ফেলতেছি। আর্মেচার থেকে যে ইএমএফটা জেনারেট হবে পার ফেজের জন্য সেটা হচ্ছে আমরা দেখেন এখানে 540/√3 বের করে রাখছি অলরেডি। 540 ডিভাইডেড বাই √3 ভোল্ট। আর এখানে একটা অ্যাকচুয়ালি একটা রেজিস্ট্যান্স থাকে আর একটা এক্সেস থাকে।
তো টোটালটাকে আমি মনে করলাম একবারে ধরে নিলাম আমরা জেড ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এ প্লাস এক্স এর, যেহেতু আর এ আমরা বের করে ফেলেছি, ওইটা আর এখানে রেখে জটিলতা তৈরি করতে যাচ্ছি না, তো আমরা জেড মনে করলাম প্রথমত। আর এদিকে বলেই দিছে আমাদের শর্ট সার্কিট, তাহলে এই দেখেন এই প্রান্তটা আমরা শর্ট করে দিলাম, আইএল শর্ট সার্কিট, ঠিক আছে। তো সেই শর্ট সার্কিট কারেন্টটা আমাদের কত, রেটেড আইএফ এর জন্য সেই ভ্যালুটা আসে 300 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গা দিয়ে আমার 300 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, 300 অ্যাম্পিয়ার। হয়ে তো গেছে, আমাদের ওয়াই কানেক্টেড মানে 300 অ্যাম্পিয়ার লাইন কারেন্ট যা হবে ফেজ কারেন্টও সেম হবে। তাহলে আমাদের জেড এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের কি, এটা হলো লোড কারেন্ট অ্যাকচুয়ালি 300 অ্যাম্পিয়ার যেটা। তাহলে জেড ইকুয়াল টু বি বাই আই করে দেন আপনারা, তাহলে 540/√3 ডিভাইডেড বাই কত পাইলাম, 300 পাইলাম। এখন যদি আমরা ভাগ করে দেই, 540/√3 ভাগ 300, আমাদের আসতেছে 1.0392। 540 এদিকে, আর এর ভ্যালুটাই তো বেশি আসতেছে। আমাদের কি ক্যালকুলেশনে কোথাও মেবি ভুল হয়েছে, একটু চেক করি আমরা। (540/√3) কত আসতেছে অ্যাকচুয়ালি, 311 দশমিক সামথিং ডিভাইডেড বাই 300, 1.0, আচ্ছা ঠিকই তো আছে, 1.0392 ভ্যালু ঠিকই আছে। আমাদের জেড এর ভ্যালুটা তাহলে আসতেছে 1.0392, অর্থাৎ 1.04 ধরতে পারি। তাহলে জেড হচ্ছে অ্যাকচুয়ালি আর এবং এক্স এর, এই জেড এর ভিতরে অ্যাকচুয়ালি আছে আর এ এবং এক্স এর দুইটার সমষ্টি, ঠিক আছে। তো এটার ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, আমাদের জেড ইজ ইকুয়াল টু √r(a)² প্লাস x²। যেহেতু আর এটা আমাদের রিয়েল পার্ট আর এক্সেসটা হচ্ছে রিয়াক্টিভ পার্ট, এটা অ্যাকচুয়ালি আর এ প্লাস জে এক্সএস, তো সেটা থেকে আমাদের মডুলাস ভ্যালু আসে √r² প্লাস x²। এখান থেকে আমরা যদি একটু হিসাব করি, আমাদের 1.04 এটার মান ভ্যালু, আর আর এর ভ্যালু 0.2 এর উপর স্কোয়ার প্লাস এক্সএস এর উপর স্কোয়ার। আমরা যদি এক্সএসটা এখন হিসাব করি, এর উপর স্কোয়ার মাইনাস 0.2 এর উপর স্কোয়ার এর উপর রুট, এক্সএসটা অ্যাকচুয়ালি আসে 1.02। আমাদের সিনক্রোনাস রিঅ্যাকটেন্স যেটা, যার ভ্যালু আসে 1.02 ওহম, ঠিক আছে। অর্থাৎ এক্সএস এর ভ্যালু 1.02 ওহম এবং আর এর ভ্যালু 0.2 ওহম, যেটা আমাদের কোশ্চেনে চাইছে। তো চলুন এবার আমরা 8 নাম্বার কোশ্চেনটা সলভ করি, কি বলছে দেখি। তো দেখুন আমাদের 8 নাম্বার কোশ্চেনটি একটু আনকমন একটি কোশ্চেন দিছে, যে দি পপুলেশন অফ বাংলাদেশ ইজ 150 মিলিয়ন, ইটস জিডিপি ইজ টাকা 21200 বিলিয়ন, and annual energy consumption is 642.17 into 10 to the power 6 gigajoule. Calculate energy intensity in Bangladesh. ঠিক আছে, তো এটার জন্য অ্যাকচুয়ালি এনার্জি ইন্টেন্সিটি যে ফর্মুলাটা বুঝতেছেন, এনার্জি ইন্টেন্সিটি মানে এনার্জিটা হবে উপরে এবং নিচে হবে অ্যাকচুয়ালি কত টাকা, ঠিক আছে। অর্থাৎ উপরে
এই এনার্জিটা, আর নিচে হচ্ছে কত টাকা অর্থাৎ বিডিটি। বাংলাদেশি টাকা যেহেতু আমরা হিসাব করতেছি, তার মানে প্রতি বাংলাদেশি টাকার জন্য কতটুকু এনার্জি আমাদের লাগে। ঠিক আছে, তো এনার্জি হচ্ছে আমাদের কত, 642.17 ইন্টু 10⁶ গিগা জুল। তো গিগা জুল থেকে জুলে কনভার্ট করতে হলে 10⁹ দিয়ে গুণ। আর বিডিটি কত দিছে, জিডিপি কত দেওয়া আছে, টাকা 21200 বিলিয়ন। তাহলে বিলিয়ন মানে হলো 100 কোটি নাকি, 100 কোটি থেকে 100 কোটি টাকা থেকে ইয়াতে কনভার্ট করতে হইলে আমার লাগে কত, 10⁹ লাগে। ঠিক আছে, তো এটা আমার যদি ইয়ে করে দেই, কাটাকাটি করলে আলটিমেটলি আমাদের রেজাল্ট আসে 642.17 ইন্টু 10⁶ ভাগ 21,200। স্টিল অনেক বড় মান, 30,291 এত জুল। তাহলে কিলো জুলে নিলে 1000 দিয়ে ভাগ হবে। দেখুন আমাদের ফাইনাল রেজাল্টটা আসতেছে 30 এখানে যে রেজাল্টটা সেটা জুলে পাবো। জুলের মানটা বড় হয় দেখে আবার 1000 দিয়ে ভাগ করে আমি এটাকে লিখলাম কিলো জুল পার বিডিটি। ঠিক আছে, 1 টাকার জন্য কতটুকু শক্তি আমাদের কনজাম্পশন হয়। এটা ছিল 8 নাম্বার কোশ্চেনের সলিউশন। তো চলুন এবার আমরা 9 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখি। তো দেখুন আমাদের পরের কোশ্চেনটা 9 নাম্বার কোশ্চেনটা বলছে ড্র সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এ পাওয়ার সিস্টেম। কোনো ডাটা কোনো কিছু দেয় নাই, আমাদের একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম জাস্ট আঁকাইতে বলছে। ঠিক আছে, তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামের জন্য প্রথমত আমাদের পাওয়ার সোর্স হলো জেনারেটর। আমি জেনারেটর থেকে জেনারেটর থেকে ধরেন আমি পাওয়ার সাপ্লাই করতেছি। তো জেনারেটর থেকে আমি পাওয়ার সাপ্লাই করতেছি, এবার জেনারেটর থেকে যে ভোল্টেজটা পাবো সেটা নিশ্চয়ই এনাফ ভোল্টেজ হবে না, যার জন্য আমি একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব। স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করার কারণ হচ্ছে আমাদের এই জেনারেটরটা আছে ধরেন 500 কিলোমিটার দূরে। ঠিক আছে, এখন 500 কিলোমিটার দূরে মানে ট্রান্সমিশন লাইনে 500 কিলোমিটার পাস করায় আরেক জায়গায় পাওয়ার সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, এখন 500 কিলোমিটার যাইতে যাইতে আস্তে আস্তে কি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে না? ভোল্টেজ ড্রপ হলে তো আমরা সিস্টেম থেকে স্টেবল কোনো আউটপুট পাবো না, ট্রান্সমিশন ইফিসিয়েন্সি অনেক কমে যাবে। যার কারণে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে ভোল্টেজটাকে প্রথমত বাড়াবো, বাড়ানোর পর এটাকে আমি ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে পাস করাবো। অর্থাৎ যেখান থেকে কন্ট্রোল করব সেখান থেকে মেইনলি আমরা স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজটাকে বাড়ায় নেব। এরপরে আমরা একটা ট্রান্সমিশন লাইন ইউজ করব। ঠিক আছে, তো ট্রান্সমিশন লাইনটা এটা, তো এটাকে আমি এখানে একটা বাসবার, ট্রান্সমিশন লাইনের এখানে একটা বাসবার, এখানে একটা বাসবার। ঠিক আছে, এটাকে আমি বলে দিলাম ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এরপরে আমরা ট্রান্সমিশন লাইন থেকে যে ভোল্টেজটা পাবো সেটাকে একবার স্টেপ ডাউন করব। এই ট্রান্সফরমারটা মেইনলি স্টেপ ডাউন। ঠিক আছে, স্টেপ ডাউন করে ফাইনালি আমরা এটা লোডে সাপ্লাই করব। ঠিক আছে, এটা হলো লং ডিস্টেন্সের জন্য। ঠিক আছে, লোডটা হতে পারে ইন্ডাকশন মোটর, হতে পারে অন্য যে কোনো কিছু, যে কোনো টাইপের মোটর হতে পারে। ঠিক আছে, তো এটা জেনারেটর, এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এটা একটু উল্লেখ করে দেই, আমরা কোনো ভ্যালু আমরা উল্লেখ করব না যেহেতু আমাদের কোনো কিছু দেয়নি, একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকাইতে বলছে জাস্ট। আমরা স্টেপ আপ ট্রান্সফরমার, এটা ট্রান্সমিশন লাইন উল্লেখ করছি, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর এটা জেনারেটর জি তো উল্লেখ করাই আছে, এটা লোড। ঠিক আছে, চলুন এবার আমরা 10 নাম্বার কোশ্চেনটা সলভ করি, তাহলে কি বলছে। তো দেখুন আমাদের 10 নাম্বার কোশ্চেনটা অ্যাকচুয়ালি স্যাক থেকে দিছে, এটাও কমন প্রবলেম খুবই। দ্য টাওয়ার অফ হাইট 30 মিটার and 90 মিটার respectively support a transmission line conductor at water crossing. The horizontal distance between the towers is 500 meter. If the tension in the conductor is 1600 kg,
find the minimum clearance of the conductor and water and clearance midway between the supports. Weight of conductor is 1.5 kg per meter. Bases of the towers can be considered to be at water level. ঠিক আছে, তো আনইকুয়াল সাপোর্টের একটা ম্যাথ দিছে স্যাগের। আনইকুয়াল সাপোর্ট কিভাবে বুঝলাম, এই যে দেখেন হাইট 30 আর 90 মিটার বলছে ওয়াটার লেভেল থেকে। তাহলে আমরা আনইকুয়াল সাপোর্টের জন্য একটি ছোট করে একটা চিত্র আমি আঁকিয়ে রাখি। এই হইতেছে আমার ওয়াটার লেভেল, এই যে এর নিচে আমার ওয়াটার লেভেল এখান থেকে। ঠিক আছে, তো এটাই আমরা বেস ধরে নিচ্ছি, বলেই দিচ্ছে এই যে bases of the towers can be considered to be at water level. ঠিক আছে, তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স বলছে 30 মিটার। আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স বলছে 90 মিটার। এখান থেকে আবার এই যে এইটুকু, এটা হইতেছে এই যে এইটুকু ডিস্টেন্স আবার কত আমাদের 500 মিটার। দেখেন কোশ্চেনে বলাই আছে টাওয়ার দুইটার মধ্যেকার হরিজন্টাল দূরত্ব, যেটা হরিজন্টাল ডিস্টেন্স। ঠিক আছে, আর দেখুন এখান থেকে এইটুকু আবার বলতে পারি আমি S1 স্যাগ 1, মানে এইটার জন্য স্যাগটা S1, আর এখান থেকে এইটুকু এটাকে বলতে পারি S2। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, দাঁড়ান আমরা এই সাইডে দিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি S1। ঠিক আছে, এইটুকু ডিস্টেন্সটা S1, এটা S2। আর এখান থেকে এইটুকু S1 এর জন্য যে অনুভূমিক দূরত্বটা, এটা আমাদের X1 আর এটা আমাদের X2। ঠিক আছে, এখন আমরা স্যাগের বেসিক ফর্মুলাটা ফেলবো। স্যাগ এটার জন্য স্যাগটা হবে S1 ইকুয়াল টু WL স্কোয়ার, WL বলতে অ্যাকচুয়ালি WX1 স্কোয়ার ডিভাইডেড বাই 2t, এবং S2 ইকুয়াল টু W ইন্টু X2 স্কোয়ার ডিভাইডেড বাই 2t। 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এবার একটু ভালো করে খেয়াল করুন যে আমাদের দেখুন যে 90 থেকে 30 বাদ দিলে অ্যাকচুয়ালি এখান থেকে এইটুকু দূরত্ব আমরা পাবো 60। তো 90 থেকে 30 বাদ দিলে যা হবে দেখেন তো, S2 থেকে S1 বাদ দিলে কি সেম জিনিসটাই হবে, 60 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি সিম্পলি S2 মাইনাস S1 ইকুয়াল টু 60। ওই চিত্রের দিকে একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। তো S2 এর ভ্যালু তো আমরা এই যে এখানে বের করে রাখছি WX1 স্কয়ার, আর এটা দুইটা থেকে W বাই 2t কমন নেই, তাহলে X2 স্কয়ার মাইনাস X1 স্কয়ার ইকুয়াল টু 60। তো W এর ভ্যালু আমাদের কত দিছে, ওয়েট অফ কন্ডাক্টর 1.5 কেজি পার মিটার। তারপর টেনশন কত দিছে, 1600 কেজি। আর দেখুন আমাদের X2 স্কয়ার, এটা A স্কয়ার মাইনাস B স্কয়ার ফেললে আমাদের অ্যাকচুয়ালি আসে X2 প্লাস X1 ইন্টু X2 মাইনাস X1 ইকুয়াল টু 60। ঠিক আছে, তো তাহলে আমাদের X2 প্লাস X1 এর ভ্যালু আবার কত দেখেন তো, এই যে চিত্র থেকে X2 আর X1 যোগ করলে 500 পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস এটা আসতেছে 1.5 ডিভাইডেড বাই এটা 3200 ইন্টু 500 ইন্টু X2 মাইনাস X1 ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে যদি একটু হিসাব করি, আমাদের X2 মাইনাস X1 আসতেছে আমাদের 60 ইন্টু 3200 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 500, 256। X2 মাইনাস X1 আমাদের আসতেছে 256, এটা আমি দিলাম 3 নাম্বার সমীকরণ। আর X2 প্লাস X1 আমাদের ছিল
500। তো এই 3 এবং 4 কে সমাধান করে আমরা সিম্পলি x1 এবং x2 টা বের করে ফেলবো। তো সেটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা সমাধান করেন, আমাদের দেখুন x1 আমার আসতেছে 500, আর ক্যালকুলেটর ছাড়া মুখেও করা যায় 500/2। x1 আমাদের আসে 378, বেশি হয়ে গেল, 500 আর 256। আচ্ছা, x2 আসতেছে 378 আর x1 আসতেছে 500 প্লাস 256/2। x2 আসতেছে 378 আর x1 আসতেছে 122। x1 আসে আমাদের 122 মিটার আর x2 আমার আসতেছে 378 মিটার। এখন আমাদের কোশ্চেনে যেটা চাইছে সেটা অনুযায়ী আমরা ফার্দার ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। তো আমার এটুকু আর লাগতেছে না, আমাদের S1 S2 এটা জানা থাকলে আপাতত এখন চলতেছে। দেখুন এখন আমাদের কোশ্চেনে চাইছে ফাইন্ড দি মিনিমাম ক্লিয়ারেন্স অফ দি কন্ডাক্টরস। তো মিনিমাম ক্লিয়ারেন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়াটার লেভেল থেকে এই যে মিনিমাম এই পর্যন্ত যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা আমাদের চাইছে মিনিমাম ক্লিয়ারেন্স করতে। তো আমাদের এতটুকু জানা আছে 30, তাহলে আমাদের এতটুকু পাইলেই হচ্ছে। আর এতটুকু বলতে অ্যাকচুয়ালি S1। তাহলে আমি S1টা দেখেন, আমি পাচ্ছি W কত কত ছিল 1.5, x1 মাত্র পাইলাম আমরা 122, এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2t, টি হচ্ছে আমাদের কত 1600। একটু হিসাব করে ফেলি, 122 স্কোয়ার ইন্টু 1.5 ডিভাইডেড বাই 3200, আমাদের আসতেছে 6.9769 মিটার, 6.9769 মিটার। তাহলে এতটুকু ডিস্টেন্স আমাদের আসতেছে 6.9769 মিটার। তাহলে মিনিমাম ক্লিয়ারেন্স আমাদের হবে সম্পূর্ণটা হচ্ছে 30। তাহলে সিম্পলি আমাদের 30 থেকে এটা 30 থেকে এটা আমরা মাইনাস করে দেব, তাহলে আমাদের মিনিমাম ক্লিয়ারেন্সটা আমরা পেয়ে যাব। 30 মাইনাস 23.02, 23.02 2 ঘর পর্যন্ত লিখলেই চলতেছে। একটা অ্যান্সার পাইলাম মিনিমাম ক্লিয়ারেন্স। এখন দ্বিতীয়টা বলছে আবার conductor and water and clearance midway between the supports, midway অর্থাৎ একদম মাঝখানে। ঠিক আছে, তো মাঝখানের জন্য আমরা কি করতে পারি দেখুন, এটা ছিল মিনিমাম ক্লিয়ারেন্স। আচ্ছা, এতটুকু আমরা মুছে দেই, আবারও আর প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, মিনিমাম ক্লিয়ারেন্সটা আমার লাগবে এতটুকু, 23.02 যে ছিল এটা আবার আমার লাগবে। তাহলে আমরা এটা কোথায় দেই, আমরা একটু আচ্ছা এখানেই দিয়ে দিই, চিত্রেই দিয়ে দিই। এখান থেকে দেখুন এই যে এই পর্যন্ত আমাদের মিনিমাম ক্লিয়ারেন্স এটা 23.02 মিটার। ঠিক আছে, এখন দেখুন আমাদের মিড ওয়ে ক্লিয়ারেন্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। মিড ওয়ে বলতে একদম তারের মাঝখানে, ঠিক আছে, একদম পুরো তারটার মাঝখানে, এবং সেটা ওয়াটার লেভেল থেকে কতটুকু হাইটে আছে এই ডিস্টেন্সটা আমাদের চাইছে। সেই জন্য আমাদের দেখেন 23.02 এর সাথে সিম্পলি এইটুকু ডিস্টেন্স প্লাস করে দিলেই আমাদের হচ্ছে। তো এইটুকু ডিস্টেন্স আবার আমাদের বের করতে হবে। তো তার জন্য দেখুন আমাদের এই ভ্যালুটাই x1 এর ভ্যালুটা আমাদের ছিল 122, তার সাথে ফার্দার আরো কত কত মিটার আসতে হইতেছে এই x2 এর দিকে, সেটা আমাদের প্রথমত বের করতে হবে। তো সেই ডিস্টেন্সটা আমরা x মনে করলাম।
ধরুন এই যে এই ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু, এই ডিস্টেন্সটা আমরা মনে করলাম এক্স। তো এক্স ইকুয়াল টু সিম্পলি আমাদের কত হচ্ছে দেখুন, এইটুকু ছিল 122, আর একদম মাঝখানে মানে পুরো তারটা 500 মিটার, 500 মিটার বলা, পুরো তারটার জন্য আমাদের বলা এখানে 500 মিটার। তাহলে ওইটুকুর জন্য হরিজন্টাল ডিস্টেন্স আমাদের কত হবে? তাহলে 500/2, এখানে আমাদের টোটাল দূরত্ব 500/2, সেখান থেকে মাইনাস করতে হবে x1। ঠিক আছে, তো 500/2 মানে 250, 250 থেকে x1 কত আমাদের 122, 250 থেকে 122 বাদ দিয়ে দিলাম 128 মিটার। ঠিক আছে, এখন এইটা আমাদের দ্বিতীয় সেগের অংশে আমাদের পড়তেছে, সেকেন্ড সেগের অংশে, এই যে এইটুকুর মধ্যে পড়তেছে, তো যার জন্য আমরা দ্বিতীয় ইকুয়েশনটা এখন ইউজ করবো। S2 ইকুয়াল টু W, W কত আমাদের 1.5 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কিন্তু ইউজ করবো অবশ্যই, 128-এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2t, কি হচ্ছে আমাদের 1600। এখন যদি আমরা একটু হিসাব করে ফেলি, 128-এর উপর স্কোয়ার ইন্টু 1.5 ভাগ 3200, 7.68 মিটার। তাহলে এখন যেটা চাইছে ক্লিয়ারেন্স মিডওয়ে বিটুইন দি সাপোর্টস, তাহলে ক্লিয়ারেন্স মিডওয়েটা আমার আসতেছে এইটুকু ছিল 23.02, জাস্ট তার সাথে 7.68টা যোগ করে দিব, তাহলে আমাদের আসতেছে 23.02, 30.7 মিটার। ঠিক আছে, তো এটা ছিল আমাদের 10 নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার চলুন আমরা 11 নাম্বার কোশ্চেনটা সলভ করি, কি বলছে। তো দেখুন আমাদের 11 নাম্বার কোশ্চেনটি কমিউনিকেশন থেকে দেয়া। এ টেলিভিশন সিগন্যাল, video and audio has a bandwidth of 4.5 megahertz. This signal is sampled, quantized and binary coded to obtain a PCM signal, অর্থাৎ PCM থেকে দেয়া। Determine the sampling rate if the signal is to be sampled at a rate 20% above the Nyquist rate. A নাম্বার কোশ্চেনে একটা চাইছে, এবং বি নাম্বার কোশ্চেনে চাইছে if the samples are quantized into 1024 levels, determine the minimum bandwidth required to transmit the signal. ঠিক আছে, তো আমাদের has a bandwidth of 4.5 megahertz যেহেতু দিছে, আমাদের নাইকুইস্ট রেটটা আমি প্রথমত বের করে নিই। যে স্যাম্পলিং রেটের জন্য আমাদের আগে নাইকুইস্ট রেট লাগবে। তো এই নাম্বারের জন্য দেখুন আমাদের নাইকুইস্ট রেট NQ ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ কত ছিল, 4.5 ছিল, তাই দ্যাট মিন্স 2 ইন্টু এটা ডাবল, আপনারা সবাই জানেন নাইকুইস্ট রেটের জন্য, তাহলে 9 মেগাহার্টজ। ঠিক আছে, ফাইন। এখন আমাদের বলছে স্যাম্পলিং রেটটা 20% অ্যাবভ দি নাইকুইস্ট রেট, অর্থাৎ আমাদের স্যাম্পলিং রেটটা হবে, নাইকুইস্ট রেট তো থাকবেই, তার সাথে এক্সট্রা আরো কত পার্সেন্ট, 20% অ্যাবভ, দ্যাট ইজ 9 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা যদি একটু হিসাব করি, এটা 9 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 প্লাস 9, 10.8 মেগাহার্টজ। আমাদের এ নাম্বার কোশ্চেন কিন্তু সলভড। বি নাম্বার কোশ্চেনে চলে আসি। বি নাম্বার কোশ্চেনে বলছে দেখেন, ইফ দ্য স্যাম্পলস আর কোয়ান্টাইজড ইনটু 1024 লেভেলস, অর্থাৎ ওই জিনিসটার সাথে জাস্ট
একটা লেভেলের করতে হবে। ঠিক আছে, তো লেভেল থেকে আমাদের এন পেতে হলে আমরা কি জানি, এন এর ফর্মুলাটা log 2 বেস এল, অর্থাৎ লেভেলটা। তো লেভেল দিচ্ছে আমাদের যেহেতু 1024, আমরা যদি হিসেব করি এটা আমার আসতেছে log 2 বেস 1024, 10 আসতেছে। ঠিক আছে, তাহলে 10 বিট। ঠিক আছে, বিট তো এখন আমাদের হিসাব করতে হবে মিনিমাম ব্যান্ডউইথ। তো মিনিমাম ব্যান্ডউইথের জন্য আগে আমরা বিট রেটটা বের করে নিব। তো বিট রেট তো আপনারা জানেন যে এই বিট সংখ্যা এন এর সাথে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা গুণ করলেই আমরা পেয়ে যাব, অর্থাৎ 10 ইন্টু 10.8, এই দুটা গুণ করলে আমরা পাই 108। 108 আমরা মেগা হার্টজেই রাখলাম যেহেতু আমাদের লাগছে। এখন এই জায়গাটাতে কিন্তু আমরা একটু সমস্যা করে ফেলি যে মিনিমাম ব্যান্ডউইথ আর ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, অনেক সময় চাই ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, অনেক সময় চাই মিনিমাম ব্যান্ডউইথ। তো ম্যাক্সিমাম ব্যান্ডউইথ চাইলে অ্যাকচুয়ালি এটাই হবে অ্যান্সার, 108 মেগাহার্টজ বিট রেট যেটা। ঠিক আছে, কিন্তু মিনিমাম ব্যান্ডউইথ চাইলে আমাদের যেহেতু ব্যান্ড দুইটা আছে, সো মিনিমাম ব্যান্ডউইথ হচ্ছে আমাদের জাস্ট এই ভ্যালুটাকে 2 দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখেন, অনেক সময় আমরা ভুলে যাই এটা করতে। মিনিমাম ব্যান্ডউইথ বললে অলওয়েজ আমার 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এটা হবে 54 মেগাহার্টজ। ঠিক আছে, তো এটা ছিল 11 নম্বর কোশ্চেনের সলিউশন। এবার চলুন আমরা 12 নম্বর কোশ্চেনটি সলভ করি। তো দেখুন 12 নম্বর কোশ্চেনটা আবারও কমিউনিকেশন থেকে দেয়া। এ transmitter in transmitting data at a rate of 65 bit per second. At the receiver, the error detector detects 32 errors in the received bits in 15 seconds of the data transmission. Calculate bit error rate of the communication system বা BER যেটাকে বলে। তো এটাতে যে ফর্মুলাটা সেইটা হইল আমাদের বিট এরর রেট বিট এরর রেটের যে ফর্মুলাটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নামেই বলে দিতেছেন, দেখেন বিট এরর রেট, অর্থাৎ মেইনলি এররের যে রেটটা, অর্থাৎ উপরে মেইনলি থাকবে আমাদের কতগুলো এরর আছে এবং নিচে মেইনলি থাকবে আমাদের এই দেখেন এরর বলতে যে 32 এরর্স, আর নিচে হইতেছে কতটুকু ডাটা আমার ট্রান্সমিট হয়েছে। ঠিক আছে, কত সেকেন্ডে কতটুকু ডাটা আমাদের ট্রান্সমিট হয়েছে। আচ্ছা, এটাকে আমি সংক্ষেপে ডাটা কি লিখবো, আমরা ডাটা ট্রান্সমিশন, আচ্ছা ডাটাই লিখে রাখবো। ঠিক আছে, তো এখন দেখুন আমাদের এরর হয়েছে কতগুলা, 32টা এরর আমাদের হয়েছে। এখন বিট পার সেকেন্ড হচ্ছে আমাদের 65, অর্থাৎ 1 সেকেন্ডে 65 বিট ট্রান্সমিট করে, তাহলে 15 সেকেন্ড দেওয়া আছে টাইম আমাদের। তাহলে কতটুকু ডাটা 15 সেকেন্ডে ট্রান্সমিট করবে, 15 ইন্টু 65, দ্যাট মিনস এখানে 32/65 ইন্টু 15, আর এটা যেহেতু রেট আমরা এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি নর্মালি, এত ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি, আমাদের দেখুন 32/65/15 ইন্টু 100 আমাদের আসতেছে 3.28%। ঠিক আছে, এটাই হবে এই কোশ্চেনটার অ্যান্সার। বিট এরর রেট আসবে 3.28%। কতটুকু বিট আমাদের মানে বিট এরর আমাদের ধরতে পারে। তো চলুন এবার আমরা 13 নম্বর কোশ্চেনটি সলভ করি। দেখুন আজকে আমাদের এটাই অ্যাকচুয়ালি লাস্ট কোশ্চেন, এরপরে আরো 2-1টা কোশ্চেন থাকতে পারে, এরপরে সম্ভবত আর একটি কোশ্চেন আছে 2011 সালে এসেছিল, কিন্তু আমি দুঃখিত যে ওই কোশ্চেনটা আমি কালেক্ট করতে পারি নাই, যার কারণে আমি এই পর্যন্তই সলিউশন আমি দিয়ে দিচ্ছি। তো এখানে বলছে দেখেন, ইফ দ্য সিগন্যাল অ্যাট বিগিনিং অফ এ কেবল উইথ -0.3 ডেসিবেল পার কিলোমিটার হ্যাজ এ পাওয়ার অফ 2 মিলিওয়াট, what is the power of the signal at 5 কিলোমিটার। ঠিক আছে, তো আমাদের দেখুন প্রতি কিলোমিটারের জন্য দিচ্ছে আমাদের পাওয়ার দিচ্ছে 0.3 ডেসিবেল,
এটা ডেসিবেলে দিছে, এটাকে পরবর্তীতে আমাদের কনভার্ট করতে হবে। তো এখন প্রতি কিলোমিটারে এত হইলে 5 কিলোমিটারে কত হবে? আমাদের পাওয়ারের ডেসিবেল ভ্যালুটা আমরা আগে বের করি। পাওয়ার, এটা ডেসিবেল, তাহলে আমাদের কত আসতেছে? -0.3 ডেসিবেল পার কিলোমিটার 1 কিলোমিটারের জন্য। তাহলে এটা আমাদের 5 কিলোমিটারের জন্য আসতেছে -1.5 ডেসিবেল। ঠিক আছে, এখন আমাদের যে ফর্মুলাটা আমরা জানি যে পাওয়ার অফ ডেসিবেলের ফর্মুলাটা, ডেসিবেলে কনভার্ট করে মেইনলি এই 10 লগ P2/P1, এখান থেকে আমাদের মেইনলি ডেসিবেলে কনভার্ট করে। তো এখন আমাদের এটা -1.5 ডেসিবেল ভ্যালু, এটা 10, এটা লগ, আমাদের P2 অ্যাকচুয়ালি বের করতে হবে, দ্বিতীয় পাওয়ার। আর ফার্স্ট পাওয়ারটা, এই ডেসিবেলের জন্য ফার্স্ট পাওয়ারটা আমাদের 2 মিলিওয়াট দেয়া আছে, তো এটাকে আমি 2ই লিখলাম। আমরা আউটপুটেও P2তেও আমরা মিলিওয়াটেই পাবো। ঠিক আছে, তো এখন দেখুন আমরা লগ তুলতে হইলে আমার আগে 10টাকে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে, তারপরে লগের বেস কিছু নেই, মানে এটা অ্যাকচুয়ালি 10 বেস। ঠিক আছে, তো P2/2, তো এখান থেকে লগ তুলতে হলে আমাদের মেইনলি 10 টু দি পাওয়ার দিতে হবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার এটা ইকুয়াল টু P2/2। ঠিক আছে, অর্থাৎ P2/2 ইকুয়াল টু আমাদের আসবে 10 টু দি পাওয়ার -1.5 ডিভাইডেড বাই 10। ফাইনালি আমরা এখন যদি ক্যালকুলেশন করি, আমাদের P2-র ভ্যালুটা দেখুন আমরা বের করে ফেলি। তো ইন্টু -1 ভাগ 10 টু দি পাওয়ার s ইন্টু 2, 1.416 মিলিওয়াট। হোয়াট ইজ দি পাওয়ার অফ দি সিগন্যাল এট 5 কিলোমিটার দূরে? আমাদের দেখুন আমরা পাওয়ারটা পাইছি এত, আর এখানে যে পাওয়ারটা ছিল এটা অ্যাকচুয়ালি ছিল প্রতি কিলোমিটার, 1 কিলোমিটারের জন্য এটা, এই জন্য এখানে আমরা P1 ইউজ করছি আর এখানে আমরা P2 ইউজ করছি। ঠিক আছে, তো এই তো আমাদের মোটামুটি যতটুকু সমাধান করা সম্ভব ছিল আমি সমাধান করে দিয়েছি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে পিজিসিবির জন্য শুভকামনা, পিজিসিবিতে পরীক্ষায় সফলতা অর্জনের জন্য সবাইকেই শুভকামনা জানাচ্ছি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।